সচিবালয়ে ৬ উপদেষ্টার সাথে জুলাই অভ্যুত্থানে আহতদের বৈঠকে অংশগ্রহণ নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের ঘটনা ঘটেছে। এই নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি। সচিবালয়ে দুপুর ২টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় ৩ ঘণ্টা পর। বৈঠকের আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের সংগঠনের নেতাদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তাদের থামাতে চেষ্টা করেন, কিন্তু পঙ্গু হাসপাতালের আন্দোলনকারীরা সম্মেলন কক্ষে তাদের ক্ষোভ জানাতে থাকে। জানান যারা আন্দোলনে ছিল না তারা বৈঠকে থাকতে পারবেন না। এ সময় হাসনাত ও সার্জিস বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় যারা নিহত এবং আহত হয়েছেন তারা কেউ আলাদা নয়, সবার পরিচয় যোদ্ধা হিসেবে। তাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি না করে সরকারের কাছে দাবি পেশ করতে বলেন। এভাবে দুই পক্ষের বাকবিতণ্ডা ও তর্ক বিতর্কের ২.৫ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপদেষ্টাদের সাথে বৈঠক শুরু হয়। একটা গ্রুপ বিভক্ত করছে, গ্রুপ বিভক্ত রক্তিম শক্তি নামে একটা গ্রুপ করছে। কাদের থেকে পারমিশন নিয়ে এই গ্রুপটা করছে আমি জানতে চাই। প্রতিটা মানুষ সমন্বয়ক, যারা সবাই সমন্বয়ক, আমাদের কোনো আমি একা কিছু না। আমরা সরকার পক্ষের যারা আছেন তারা আমাদের ডাকে কি সাড়া দিচ্ছেন না দিচ্ছেন সেটা আমরা পর্যবেক্ষণ করছি। ২৪ পরবর্তী বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে আপনাদের প্রতি যে দায়িত্ববোধ রাষ্ট্রের তৈরি হয়েছে, এই দায়িত্ববোধের কিন্তু কোনো শেষ নেই। এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই। যে এক ফোঁটা রক্ত দিছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা এখন সচিবালয়ে চলে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। যেটি হলো যে আপনার আহত এবং যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের নিয়ে আপনার যে বৈঠক ২টা থেকে ছিল, সেই বৈঠকটা শুরু হতে হতে অবশ্য 4:30 বেজে গেছে। কারণ হলো যে এখানে দুটি পক্ষ, যারা আহত হয়েছেন তাদের দুটি পক্ষ এখানে, তাদের মধ্যে এখানে দুটি পক্ষ, তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। যে গতকাল যারা আন্দোলন করেছে পঙ্গু হাসপাতালে, তারা আবার আরেকটি গ্রুপ হলো রক্তিম জুলাই নামে একটি সংগঠন, তারা তো তাদেরকে নিয়ে ৬ উপদেষ্টার সে ২.৫ ঘণ্টা পরে বৈঠকটি হয় 4:30টায়। সেই বৈঠকটিতে আসলে দুই পক্ষের বাকবিতণ্ডা চলেছে। তাদের এক পক্ষ দাবি তুলেছে, আবার আরেক পক্ষ কাউন্টার দিয়েছে। তো সেই বৈঠকটি আপাতত শেষ হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুই পক্ষরই এখানে একটু সাউন্ড শুনছেন, যে তাদের বাকবিতণ্ডার কিছু সাউন্ড শুনছেন। তবে উপদেষ্টারা তারা কি করবেন সেটি তারা জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা রুমে গিয়েছে। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আপনার ডাক্তার সাইদুর রহমান, তিনি কি ব্যবস্থা নেবেন সেটি বলেছেন। তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদের সার্বিক চিকিৎসা ভার সরকারের এবং তাদের যে পুনর্বাসন সেটিও করা হবে। যারা আহত তাদেরকে কার্ড দেওয়া হবে, সেই কার্ডের মাধ্যমে তারা সারা জীবন চিকিৎসা পাবেন। আর যারা ব্যক্তিগত খরচে আপনার চিকিৎসা করেছেন বিভিন্ন জায়গায়, তাদের যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটাও তারা দিবেন এবং তাদেরকে একটা টেলিমেডিসিনের মাধ্যমে ব্যবস্থা করে, অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত আছেন তাদেরকে সাইকোথেরাপি দেওয়া হবে। তবে এইসব যে সিদ্ধান্ত, এইসব সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তারা 5 দিনের মধ্যে 5 কার্যদিবসের মধ্যে একটি কর্মপরিকল্পনা দেবেন এবং ডিসেম্বরের মধ্যেই আহতদের যে দাবি, গুরুতর আহতদের যে দাবি, সেই দাবিগুলো তারা পূরণ করবেন বলে জানিয়েছেন। এবং এখানে তথ্য উপদেষ্টা ছিলেন, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ছিলেন, তারপরে আপনার স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন। তারা এখানে আশ্বাস দিয়েছেন, তারা এটা বলেছেন যে কোনো দাবি যাতে অপূরণীয় না থাকে এবং কোনো চিকিৎসক বা চিকিৎসা নিতে যদি কোনো ধরনের যারা হয়রানির শিকার হয়, এতে যদি কোনো চিকিৎসক বা প্রশাসনের কেউ দায়ী থাকে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা দেবেন বলে এখানে জানিয়েছেন। স্বপন, ধন্যবাদ আপনাকে। বিএনপি ক্ষমতায় গেলে সব আহত এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তারা চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহতদের ৫ লাখ টাকা অনুদান দেন বিএনপি নেতারা। পরে সালাউদ্দিন আহমেদ জানান, আহত কয়েকজনের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। বলেন, ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, রাজনীতি করতে চায়, সেই প্রশ্নও রাখেন সালাউদ্দিন আহমেদ।
আমরা আগেও সাহায্য করেছি, আমাদের দলের মহাসচিব সাহেব এসেছেন, আমাদের রিজভি সাহেব এসেছেন আগে, আজকে আমি এসছি আমাদের দলের পক্ষ থেকে। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐক্যমত্য রয়েছে, সবারই প্রত্যাশা ফ্যাসিবাদ মুক্ত ও নিরাপদ বাংলাদেশ। এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। রাজধানীর একটি হোটেলে বিএনপি ঘোষিত 31 দফা শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। 31 দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র ও অলিগার্কি থাকবে না। অভ্যুত্থানে 1,500 মানুষকে হত্যা করলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো অনুতাপ অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। সেমিনারে স্বাধীনতার 53 বছর পরও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, বাংলাদেশের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম। বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ঙ্কর দানব সরিয়ে নতুন স্বপ্ন দেখছে। সেই কারণে 2 বছর আগে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নতুন করে তুলে ধরেছে বিএনপি। আমরা অনেকেই বলি জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর একটা দানব আমাদের উপর চেপে বসেছিল, তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি। আজ আমরা 31 দফার আলোকে যে আলোচনা এখানে করেছি তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নকে। গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না। শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে। শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে, তিনি ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন সেটি ভালো চোখে দেখছে না বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বলেন, ভারতীয় হাই কমিশনার বিষয়টি দেখবেন বলেও আশ্বস্ত করেছেন। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি দিল্লি। এদিকে সুইজারল্যান্ডে আইন উপদেষ্টার হেনস্থার ঘটনায় জড়িত দূতাবাসের 2 কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখপাত্র তৌফিক হাসান। মুখপাত্র জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও মেলেনি ভারত সরকার থেকে কোনো সদুত্তর। তবে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছে। তিনি বলছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে সরকার। জেনেভা মিশনের একজন কর্মকর্তাকে প্রত্যাহার এবং একজন স্টাফকে বরখাস্ত করা হয়েছে বলে জানান মুখপাত্র। আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার, তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি আপনারা জানেন সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। জানানো হয়, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন। রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা যেতে পারছে না, তাদেরকে কিন্তু ওই যে হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম 3-4টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি এবং সেভাবে কিন্তু তারা ভিসা নিয়ে যেতে পারছেন। তৌফিক হাসান জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্কারের অংশ হিসেবে অবসরোত্তর কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। আর 1 মাসের মধ্যেই 6 থেকে 7 জন রাষ্ট্রদূত অবসরে যাচ্ছে বলেও জানান তিনি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার শেষ হলেই নির্বাচনের তারিখ দেয়া হবে। ফরাসি বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে একথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
আজারবাইজান সফররত ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামোর সংস্কার প্রয়োজন। তিনি আরও জানান, এই সংস্কার কার্যক্রমের গতির উপর নির্ভর করবে ভোটের তারিখ নির্ধারণ। বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, দায়িত্ব নেয়ার সময় দ্রুত নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিত প্রতিনিধির হাতে যাবে দেশ পরিচালনার ক্ষমতা। So that's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. বাংলাদেশ ও আজারবাইজানের দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে ও গভীর করতে দুই দেশ কাজ করবে বলে জানিয়েছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন শেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে কথা বলেন তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে এক চুক্তি সম্পাদনে আজারবাইজানের সরকারের একটি উচ্চ পর্যায়ের দল আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফর করবে। আজারবাইজান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি। এছাড়া ঢাকায় দূতাবাস খোলার বিষয়েও কাজ চলছে বলে জানান দেশটির রাষ্ট্রপতি। এ সময় তিনি বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারকেও অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টাও দুই দেশের সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫০ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া রুলের পরবর্তী শুনানি আগামী বুধবার। ষষ্ঠ দিনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চ নতুন এই দিন নির্ধারণ করেন। আজ রুলের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির ৫০ সংশোধনীর ২-১টি ধারা বাদে বাকি সব বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন। বলেন, ৫০ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে এবং একটি কর্তৃত্বপরায়ণ দেশে পরিণত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া, সেটিতে বাধাগ্রস্ত করা হয়েছে। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ধ্বংসের মূল্যে ছিল ৫০ সংশোধনী বলেও আদালতে জানান তিনি। শুনানি শেষে সাংবাদিকদের সাথেও কথা বলেন শিশির মনির। ৫০ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেটিক সিস্টেমকে ধ্বংস করা হয়েছে এবং এক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ডেস্ট্রয় করা হয়েছে। ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, ইভেন বিচার বিভাগকেও টু সাম এক্সটেন্ট ডেস্ট্রয় করা হয়েছে। এই জন্য ৫০ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে, এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। কুইক রেন্টাল আইন নামে পরিচিতি, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি, আইনের দায়মুক্তি ও মন্ত্রীর একক সিদ্ধান্ত সংক্রান্ত বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। আইনজীবী স্বাধীন মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছে আওয়ামী লীগ। এই আইনটি জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে ২০১০ সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার। এই আইনের বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একচ্ছত্র ক্ষমতা। ৫ আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রিটকারী আইনজীবী স্বাধীন মালিক বলেন, লুটপাটকে আইনি ভিত্তি এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই আইনটি করেছিল শেখ হাসিনা সরকার। ৬-২ ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। আপনারা জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক, তারা পুরো টাকা পাবে। মানে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে ২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ১০০ মেগাওয়াটেরই টাকা পাবে।
অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে তা নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। এখন কুইক রেন্টালে যে টাকা দিয়ে যাচ্ছে, ওই যে সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল বিগত আওয়ামী লীগ সরকার। আর গত 16 বছরে 1 লাখ কোটি টাকার বেশি খরচ করেছে তারা, যার অধিকাংশই বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদেশে চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে, এমনটি বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 বিচারপতির স্মরণ সভায় তিনি কথা বলেন। এ সময় কোনোভাবেই উগ্রবাদকে গ্রহণ করা হবে না জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এদেশে যা ঘটে তা ফুলিয়ে ফাঁপিয়ে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়। খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন কেউ এমন সুযোগ আর না পায়। কোনোভাবেই কোনো রকম উগ্রবাদ জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না, কোনোভাবেই না। বাংলাদেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই, তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। প্রতিবেশী রাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রিত একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাতে আন্তর্জাতিক মহলকে কনভিন্স করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো। রোববার থেকেই আমন ধান সংগ্রহ শুরু করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গত বছরের তুলনায় 3 টাকা বেশি দামে ধান ও সিদ্ধ চাল কেনা হবে বলেও জানান তিনি। দুপুরে খাদ্য অধিদপ্তরে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্রেতা হিসেবে তিনিও চাপে আছেন, তবে এই পরিস্থিতি দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। মজুদ পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলতি বছর আগে থেকেই সতর্ক অবস্থানে সরকার। 2024-25 অর্থ বছরের আমন মৌসুমে 3 লাখ মেট্রিক টন ধান, 5.5 লাখ টন সিদ্ধ চাল এবং 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত ছিল হচ্ছে 44 টাকা, সেটা আমাদের এখন এবারে 47 টাকা। সংগ্রহ অভিযানের বিষয়ে পরিকল্পনা নির্ধারণ করতে দুপুরে খাদ্য অধিদপ্তরে বৈঠক করে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। রবিবার থেকেই আমন ধান সংগ্রহ অভিযান শুরুর কথা জানান খাদ্য উপদেষ্টা। বলেন, গত বছর 30 টাকা থাকলেও চলতি বছর 33 টাকায় সংগ্রহ করা হবে ধান, আর 44 টাকার স্থানে 47 টাকায় কেনা হবে সিদ্ধ চাল। কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে, 3 টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে, এটা আরও জোরদার হবে। এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে, আশা করছি আমরা আল্লাহর রহমতে সেটা মোকাবেলা করতে পারবো। আলী ইমাম মজুমদার বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সরকার। তার বক্তব্যে উঠে আসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি। নিজেই বাজার করি, চাপে আছি, তো আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে। পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও ওঠা শুরু করবে আশা করছি। প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজারে আমাদের যে আভ্যন্তরীণ যেগুলি আছে, বদ্ধ জলাশয় যেগুলি আছে, এগুলির থেকে মাছ সংগ্রহ বাড়ে। এতে করতে যে আমাদের ধরেন আপনার ওই মুরগির উপরে বা ডিমের উপর চাপটা কমবে। 17 নভেম্বর থেকে শুরু হয়ে 2025 সালের 28 ডিসেম্বর পর্যন্ত ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান চালানো হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও স্লোগান দিয়ে আদালতে প্রবেশ করেন হাজী সেলিমের ছেলে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। পরে চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 10 দিনের রিমান্ড আবেদন করা হলেও মামলার মূল নথি আদালতে না আসায় শুনানির তারিখ পেছানো হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় আরেক সাবেক এমপি আলী আজম মুকুলকেও। মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কলকাতায় চায়ের আড্ডায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম। হাসিনা সরকার পতনের পর এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু কলকাতায় থাকা সোলাইমানকে পাওয়া গেল রাজধানীর গুলশানে। গ্রেফতারের পর আদালতে তোলার সময় দেন আওয়ামী লীগের স্লোগান। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে সোলাইমান সেলিমকে তোলা হলে 10 দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। চকবাজার থানার রাকিব হত্যা মামলায় এই আবেদন করা হয়, কিন্তু মামলার মূল নথি আদালতে না আসায় রিমান্ড শুনানির তারিখ পেছানো হয়। নবনির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরেও তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দেয় নাই। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা, সেই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই, যেহেতু এজারে তার সংশ্লিষ্টতার কোনো কিছু উল্লেখ নাই। গত নির্বাচনে যিনি অবৈধভাবে নিজকে জনগণের ভোট হরণ করে জাল ভোট মেরে এবং ভোটের বাক্স ভরিয়ে যিনি নিজকে অবৈধভাবে এমপি হিসাবে নিজকে ঘোষণা করেছেন সোলাইমান সেলিম, তাকে চকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এদিন আদালতে তোলা হয় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ভোলার সাবেক এমপি আলী আজম মুকুলকে। মিরপুর মডেল থানার শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দায়িত্ব হিসেবে মিরপুর এলাকায় এই আলী আজম মুকুলের দায়িত্ব ছিল যে ওখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমনের জন্য অন্যান্য এমপি মোদির সঙ্গে সেও এই হত্যা এবং ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত ছিল। এই আসামি জামিনের বিরোধিতা করি বিজ্ঞ আদালত ওই পক্ষে শুনানির পর তার জামিন দরখাস্ত নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূলে তাকে জেল হাজতে প্রেরণ করে। এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে রাষ্ট্র গঠন ও সংস্কার এবং মানুষের অধিকার আদায়ে জাতীয় পার্টি একযোগে কাজ করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ভুল বোঝাবুঝির জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন আনিসুল ইসলাম মাহমুদ। বলেন, রংপুরের একটি ঘটনা থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে জাতীয় পার্টির ভুল বোঝাবুঝি দেখা দেয়। তবে এখন আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার আহ্বানও জানান জাতীয় পার্টির এই নেতা। ভবিষ্যতে সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে বলেও আশাবাদ জানান তিনি। রংপুরে একটা ঘটনা ঘটে যার জন্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তার জন্য আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে এবং দুঃখ প্রকাশ করছি। এখানে এখন ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এখানে একটা সরকার প্রতিষ্ঠা করতে পারি যেটা জনগণের আশা আকাঙ্ক্ষার রিফ্লেক্ট করতে পারবে। গাজীপুর শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে এক কারখানার শ্রমিকরা। সকালে উপজেলার জৈনা বাজার কাউরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ সময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানায়, অক্টোবর ও চলতি মাসের বেতন পরিশোধ না করে হঠাৎই কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। সকালে কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখতে পায় তারা। পরে বিকাল 3টার দিকে শিল্প পুলিশের মধ্যস্থতায় 25 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিকপক্ষ। এরপর অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের বিতর্কিত সদস্যদের নিয়োগ প্রক্রিয়া বাতিল ও জজ আদালত থেকে আওয়ামী লীগের দোসর পিপি সহ অন্যদের দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাঙ্গামাটি জেলা পরিষদ ও আদালত চত্বরে এই কর্মসূচি পালিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সময় বলেন, জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের দোসরদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি উপজেলা থেকে প্রতিনিধি না রাখায় বৈষম্যের অভিযোগও করেন তারা।
হবিগঞ্জের লাখায়ে জলমহল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। সকালে উপজেলার গোয়াকাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বর্তমান মেম্বার আয়ুব আলীর সাথে একটি জলমহল নিয়ে একই গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের বিরোধ চলে আসছে। এর জেরে সকালে এক পক্ষ পার্টি বাদ দেওয়ার চেষ্টা করলে অপর পক্ষ তাতে বাধা দেয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ৭০ জনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদরে শীত কেটে ঘরে ঢুকে নারীকে গণধর্ষণ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে উপজেলার চরভূতি এলাকায় অভিযান চালিয়ে মনির ও নুরুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় বুধবার রাতে ঘরের শীত কেটে ভেতরে ঢুকে ভুক্তভোগী ওই নারীকে নির্যাতন চালায় ৪ জন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী সদর থানায় মামলা করেন। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তার কথা মতো আমরা মামলা রুজু করি। মামলা রুজু হয়েছে। আলেয়া বেগমকে হসপিটালে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে। রাজধানী যাত্রাবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে নিহতের ৯৮ দিন পর কবর থেকে তোলা হলো মিরাজ খানের মরদেহ। আদালতের নির্দেশে ভোরে লালমনিরহাটের আদিতমারির মহিষখোঁচা এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নেওয়া হয় রংপুর মেডিকেলের মর্গে। স্বজনরা জানায় আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার পাশাপাশি মোবাইলের দোকানে কাজ করত কলেজ ছাত্র মিরাজ। ৫ আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল, পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় এই কলেজ ছাত্র। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করা হয়েছে। বিজ্ঞ আদালতের আদেশক্রমে উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাট মহোদয়ের উপস্থিতিতে আমরা লাশ উত্তোলন করেছি মামলা তদন্তের স্বার্থে। এদিকে রাজধানীর পূর্বাঞ্চলের লেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। গ্রেপ্তার করা হয়েছে এক নারীকে। সকালে নিহতের ছেলে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ফতুল্লার চান ডাইং ফ্যাক্টরির মালিক নিহত জসিমউদ্দিন। পুলিশের ধারণা পরকীয়া কিংবা ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড। রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। বুধবার দুপুরে পূর্বাঞ্চলের কুড়িল কাঞ্চন সড়কের পাশে 3টি পলিথিনের ব্যাগে মোড়ানো 7 টুকরো মরদেহ উদ্ধার করা হয়। এটার আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই প্রত্যেকের আমি ফাঁসি চাই। এছাড়া তো এর চেয়ে চাওয়ার তো আর কিছু নাই। সূত্র খুঁজে আমরা এর মূল আসামি রুমা তাকে আমরা গ্রেপ্তার করি এবং এই রুমার সাথে শিল্পপতির একটা সম্পর্কের জের আমরা পাই এবং সেই সম্পর্কের পরিণতি হিসাবে এই খুনটা রুমা নিজেই করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে। রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও পানি শিল্পের 6টি আন্তর্জাতিক প্রদর্শনী। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস সিমস গ্লোবাল ইউএসএ এই প্রদর্শনীর আয়োজন করেছে। সকালে আইসিসিবিতে প্রদর্শনীর উদ্বোধন করেন সিমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম। বলেন, এই আয়োজন দেশের নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও পানি শিল্পের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। প্রদর্শনীতে 20টি দেশের 500টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে। 195টি বুথের মাধ্যমে পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। বহুমাত্রিক শিল্পক্ষেত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনী বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়। একটি ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সরাসরি B2B যোগাযোগ স্থাপনের আশাও করছেন আয়োজকরা। আমরা আমাদের সক্ষমতা নিয়ে চেষ্টা করছি বাংলাদেশ মার্কেটে আমাদের যতটুকু কন্ট্রিবিউট করা যায় করার জন্য এবং সেখানে যে উদ্দেশ্যে আপনারা আমাদের এক্সিবিশনে আসেন বিপণন বা ডাইরেক্ট মার্কেটিং, আমরা চেষ্টা করি 100% সৎ থাকার। খুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জাহানাবাদ সেনানিবাসের ASC সেন্টার অ্যান্ড স্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্মেলনে সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির উপর আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান উপস্থিত সকলকে কর্মক্ষেত্রে শৃঙ্খলার সাথে নিজ নিজ দায়িত্বের প্রতি যত্নশীল হবার আহ্বান করেন। সম্মেলনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন।
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালটি উদ্বোধন করা হয়েছে। বেলা 12টায় টার্মিনালের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। পরে বন্দর পরিদর্শন করেন তিনি। উপদেষ্টা বলেন, ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক এবং দেশ থেকে রপ্তানি করা পণ্য বোঝাই ট্রাকগুলো এই কার্গো ইয়ার্ডে রাখা হবে। এদিকে টার্মিনালটি উদ্বোধনের ফলে ভোগান্তি কমার পাশাপাশি সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। কার্গো ইয়ার্ড উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া যে আমদানি রপ্তানি কার্যক্রম তার গতিবেগও বাড়বে। যে সমস্ত গাড়ি মালবাহী এসে দাঁড়িয়ে থাকবে তারা এখানে ডাম্পিং করা যাবে। এতে করে আমাদের অনেক এই যানজট থেকে আমরা লাঘব পাবো, ব্যবসায়ীরা উপকৃত হবে। এইটা শুধু ভারতের জন্য আমি করলাম, দ্যাট ইজ নট ট্রু। আমাদের দেশের ড্রাইভার, আমাদের দেশের ট্রাক আমার কাছে সবচেয়ে আগে, যেহেতু এটা বাণিজ্য হচ্ছে, সেই বাণিজ্যের কারণে আমরা তাদেরকে লুক আফটার করতেছি। আমি আশা করব যে তারাও আমাদের লোকজনকে যখনই প্রয়োজন এভাবে লুক আফটার করবেন। নারী সাব চ্যাম্পিয়নশিপ জয়ী খেলোয়াড় এবং স্টাফদের সম্মাননা প্রদান করেছে সাউথ ইস্ট ব্যাংক। তাদের প্রধান কার্যালয়ে এক সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশের ফুটবলকে আরও একবার গৌরবময় উচ্চতায় নিয়ে যাওয়া এই অদম্য নারী খেলোয়াড়দের অভিবাদন জানাতে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ। ছিলেন বাফুফের সভাপতি তাবিথ মোহাম্মদ আওয়াল, সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। অনুষ্ঠানে সাবজয়ী নারী দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য 3 লক্ষ টাকা ও কোচিং স্টাফদের জন্য 1 লক্ষ টাকা করে বিশেষ আর্থিক সম্মাননা দেওয়া হয়। সেই সাথে দেওয়া হয় ভিসা, ডেবিট কার্ড। নারী ক্রীড়ার উন্নয়নে ভবিষ্যতে এই ধরনের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সাউথ ইস্ট ব্যাংক। আর এই ছিল আজকে সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।